আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, দিল্লিতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, তার কিছু বক্তব্য নিয়ে বাংলাদেশে বেশ তোলপাড় চলছে। তার বক্তব্যগুলো তার যারা পক্ষের লোক তাদের জন্য এটি একটি ম্যাগনা কার্টা। তার যে সমস্ত নেতা এবং কর্মী মাঠে, ময়দানে, পথে, ঘাটে প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছেন, অপমানিত হচ্ছেন, যারা পালিয়ে বেড়াচ্ছেন, অর্থে কষ্টে আছেন, মিল কলকারখানা বন্ধ হয়ে গেছে, বেঁচে থাকার কোনো অবলম্বনই পাচ্ছেন না। অনেকের পালিয়ে থাকতে থাকতে শির দাঁড়া মানে মেরুদণ্ড রীতিমতো বাঁকা হয়ে গেছে। এই মানুষগুলো একবার আসমানের দিকে তাকায়, আরেকবার দিল্লির দিকে কান পেতে থাকে যে কখন তাদের নেত্রী কী কথা বলবেন। এই সকল মানুষজনের কাছে শেখ হাসিনার বক্তব্য যে কোনো মোহনবাসীর মতো। এ সকল তার নেতাকর্মী, যাদের সংখ্যা বাংলাদেশে অন অ্যাভারেজ ৬ কোটি ধরা হয়। এখন এই ৬ কোটি মানুষ, তাদের মধ্যে যদি আপনি বৃদ্ধ এবং শিশু বাদ দেন, অবধ নারী বাদ দেন, একেবারে অ্যাক্টিভ কর্মী কোনো অবস্থাতেই ৩ কোটির কম নয়। বিএনপিতে সমপরিমাণ কর্মী রয়েছে। তো এই যে ৩ কোটি সামর্থ্যবান, শক্তিমান, তারপর রাজনীতিতে সক্রিয়, ব্যবসা বাণিজ্যে সক্রিয়, সিভিল সার্ভিস থেকে শুরু করে অন্যান্য যে সকল সরকারি অফিস আদালতে রয়েছে, কেউ চাকরিতে আছেন, কারো বা চাকরি চলে গেছে। তাদের প্রায় প্রতিদিনই এটি আকুতি থাকে যে আজকে শেখ হাসিনার পক্ষ থেকে কী কথা এসেছে। তিনি কি আসবেন? তিনি কি আবার সেই তাগত বা এবং তখ্ত মানে শক্তি এবং সিংহাসন এগুলো কি ফেরত পাবেন? আমরা কি আবার সেই সুসময় চলে যেতে পারবো? এই জিনিসগুলো নিজেরা আলোচনা করেন এবং তাদের সঙ্গে যদি কোনো বুদ্ধিমান লোকের দেখা হয়, জ্ঞানী লোকের দেখা হয়, একটু দার্শনিক প্রকৃতির লোকের দেখা হয়, তাহলে তারা প্রথমেই বলে এবং জিজ্ঞাসা করে যে, ভাই কতদিন? আমাদের কি কোনো সম্ভাবনা আছে? এবং এই যে সকল কথাবার্তা এমন সব বড় বড় মানুষ বলেন, মানে যারা একটা সময় জাতিকে দিক নির্দেশনা দিতেন, যারা একটা সময় মানুষের বিবেক হিসেবে কাজ করতেন, নেতৃত্বের একটা শীর্ষ পর্যায়ে যারা ছিলেন, তারাও এই সময়টিতে এতটা দুর্বল হয়ে পড়েছেন যে পরস্পরের সঙ্গে দেখা হলে তারা অনেকটা অবোধ শিশুর মতো কাজ করেন। তো তাদের জন্য শেখ হাসিনার যে কোনো বক্তব্য জাস্ট লাইক মেডিসিন। সাপে কামড় দিলে যেভাবে তাৎক্ষণিকভাবে কাউন্টার বিষ দরকার হয় রোগীকে বাঁচানোর জন্যে, ঠিক তদ্রূপ। এখন শেখ হাসিনার সেটা তার প্রতিপক্ষের কাছে যত বিশ্রী হোক না কেন, তার নিজের দলের নেতৃকর্মী যারা আছেন তাদের কাছে তার যে কোনো বক্তব্য অমৃতের মতো। এই গেল একটি পার্ট। আর এটা শেখ হাসিনা জানেন। জানার কারণে অবিরতভাবে তিনি এই এক্সাইলে থেকে, অর্থাৎ দেশের বাইরে থেকে তিনি বলে যাচ্ছেন, কে কী মনে করলো, কে কী সমালোচনা করলো, কে কী আবেগ দেখালো, কে কী বিবেক দেখালো, ডাজ নট ম্যাটার। তার অনেক দুঃখ, তার অনেক কষ্ট। তার কষ্টটা কেমন সেটা আমি জাস্ট একটু উদাহরণ দেই। ৭৫-এর ১৫ই আগস্ট তার বাবার লাশ বাড়ির মধ্যে পড়েছিল। পরিবারের সবাই নিহত। তিনি এবং তার বোন ছিলেন জার্মানিতে। তার লাশ, অর্থাৎ তার বাবার লাশ যখন ওখানে পড়েছিল, ঠিক সেই সময়টিতে দলে দলে আওয়ামী লীগের লোক বঙ্গভবনে ছুটে গিয়েছিল খন্দকার মোশতাকের কাছে আত্মসমর্পণ করার জন্য, তার ক্যাবিনেটে, মোশতাকের ক্যাবিনেটে মন্ত্রী হওয়ার জন্য, এবং অনেকে মোশতাকের কদমবুচি করে নিজের আনুগত্য প্রকাশ করতে চেয়েছিল। এ দৃশ্য শেখ হাসিনা কখনো ভুলেন না এবং যতদিন তিনি ১৭ বছর ক্ষমতায় ছিলেন, তার আগে বাংলাদেশে এসে ১৯৮১ থেকে একেবারে
শেষ সময়টা পর্যন্ত তিনি প্রতিটি মুহূর্তে সেই কথাগুলো স্মরণ করেন। যারাই তার কাছে গিয়েছেন একটু আন্তরিকতা হয়েছেন, একটু আওয়ামী লীগের ব্যাপারে আবেগ দেখানোর চেষ্টা করেছেন, সবাইকে তিনি ধমকের সুরে বললেন যে, "তোমরা সেদিন কোথায় ছিলে যেদিন আমার বাবার লাশ পড়েছিল?" আবার এখন তিনি বলেন একান্ত আপনজনের কাছে যে, "আমার বাবা যে দৃশ্য দেখতে পাননি, সে দৃশ্যটা আমি দেখেছি।" এই শহর থেকে অর্থাৎ ঢাকা থেকে আমাকে চলে আসতে হয়েছে ১৭ বছর, যাদের জন্য আমি সকল দুর্নাম বদনাম মাথায় নিয়েছি। ১৭ বছর ধরে যত অভিযোগ আমার বিরুদ্ধে, সব তো এই দলের নেতাকর্মীর জন্য এবং দলের সাধারণ কর্মী সমর্থকের জন্য এবং অনেক ক্ষেত্রে জনগণের জন্য। তো আমার যে বিদায়, সেই বিদায় বেলায় তাদের ভূমিকা কী? আমার বিরুদ্ধে যেদিন মৃত্যুদণ্ডের রায় হলো, ফাঁসির রায় হলো, সেদিন এই বাংলাদেশে কোথাও ১০,০০০ লোক একত্র হয়েছে। আমার ৬ কোটি সমর্থক, ৩ কোটি শক্তি সামর্থ্যবান মানুষ। কিন্তু তারা একত্র হতে পেরেছে ১০,০০০ লোক। এরকম কোনো নজির আছে? কাজেই আমি কি করব তাদের জন্য? এটা তার একান্ত ভাবনা। মানুষ হিসেবে, আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে এটা তার মানবিক আবেদন, মানবিক অনুভূতি। কিন্তু নেতা হিসেবে, লিডার হিসেবে তিনি যখন চিন্তা করেন যে, আমার তো আসলে কারো মুখের পানে চেয়ে থাকার সময় নেই। আমি যদি কারো মুখের পানে চেয়ে থাকি তাহলে তো আর চলবে না। সবাই আমার পানে চেয়ে আছে। কাজেই তার সেই যে আবেগ, অনুভূতি, দুঃখ, কষ্ট, বেদনা এগুলোকে মাটি চাপা দিয়ে তিনি আবার রুখে দাঁড়ান এবং একটার পর একটা শব্দবোমা তিনি ছেড়ে দেন। সেই শব্দবোমায় কখনো ইউনূস, কখনো এনসিপি, কখনো জামাত, কখনো বিএনপি, আবার কখনো কখনো কোনো ব্যক্তি বা বিশেষ সে আক্রমণের শিকার হন এবং তছনছ হয়ে যায়। এবং সাম্প্রতিক